ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সহ সম্পাদক অলিউল বিশ্বাস। অলিউল, আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই। অলিউল, শুরুতে আপনাকে জানতে চাই যে সম্প্রতি টাঙ্গাইলে অভিনেত্রী পরীমনির একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল এবং আমরা জেনেছি যে শেষ পর্যন্ত তিনি সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। আসলে ঠিক কী কারণে সেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল? এটা অনেকে হয়তো জানেন, পরীমনি একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে, শাকিব খানের কোম্পানি। সেই প্রতিষ্ঠানেরই একটি অনুষ্ঠান, মানে একটি এজেন্টের শোরুম উদ্বোধন হওয়ার কথা ছিল টাঙ্গাইলের কালিহাতীতে। তো ওখানে 15 দিন যাবৎ ক্যাম্পেইন চলছিল, মাইকে ক্যাম্পেইন চলছিল, এবং 25 তারিখে, গত 25 জানুয়ারি অনুষ্ঠানটা হওয়ার কথা গতকালকে। তো ঠিক আগ মুহূর্তে 2-3 দিনের কর্মসূচি নিয়ে আসি স্থানীয় ওখানকার কিছু মানুষ আর সংগঠন, বললে হেফাজতে ইসলাম টাঙ্গাইল শাখা এবং খেলাফতে মজলিস, দুইজন কর্মসূচি দেয়, বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়েছেন। এবং যে ওই স্টোর রুমের মালিক, তার সঙ্গে আমার কথা হয়েছে, উনি সরাসরি এই দুটি সংগঠনের যে হুমকি বা বাধা দেওয়ার ব্যাপারটি প্রকাশ করেছেন। এরপরই ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা, তিনি হচ্ছে যে প্রোগ্রামটা বাতিল করেন, এবং প্রতিষ্ঠানটি যেটার শাখা খোলার কথা ছিল তারাও এটা প্রোগ্রামটি উইথড্র করে নেয়। এরপর তো পরে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন এবং সেখানে এবং আমরা দেখেছি যে এই স্ট্যাটাস দেওয়ার পর এটা কাকতালীয় অবশ্যই ঘটনাটা আমরা দেখেছি যে পরপরই তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যেই মামলাটি তার অনেকদিন আগে থেকেই আসলে চলছিল। আমি একটু আপনার কাছে জানতে চাই যে কোন পরিস্থিতিতে এই গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হলো এবং যেই মামলাটি চলছে তার বিরুদ্ধে, যেই মামলাতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হলো, সেই মামলাটি এখন কি পর্যায়ে আছে? আচ্ছা, আমি একটু, এটির দুটি পার্ট রয়েছে, আমি সেকেন্ড পার্টটা থেকে শুরু করছি। পরীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, আর একটি হচ্ছে যে এক ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের মামলা। পরীর যে মামলায় যে গ্রেফতারের পরোয়ানা জারি হলো, গ্রেফতারি পরোয়ানা, সেটি হচ্ছে যে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে যে ভয়ভীতি এবং মারধরের যে মামলাটি রয়েছে। তো এই মামলাটির এর ঠিক আগেই যদি বলতে হয় যে স্ট্যাটাসের প্রসঙ্গটি আসছে, এবং স্ট্যাটাসটি খেয়াল করবেন যে ওখানে একটা ইম্পর্টেন্ট একটা তথ্য বা বাক্য রয়েছে। পরী তার অনুষ্ঠানে যেতে পারেননি বিধায় তিনি ক্ষুব্ধ হয়ে সেখানে কথা বলেছেন যে সিনেমা বিনোদনের সবকিছু বন্ধ হয়ে যাবে কিনা, শিল্পীরা আর কতকাল এরকম বাধার মুখে পড়বে। এবং আমি যদি স্ট্যাটাস থেকে ওই বাক্যটা বলি, পরী যেটা বলেছেন যে তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন বলতে আসলে কোন সময়টা বোঝানো হচ্ছে? এটা কি আন্দোলনের সময়টা বোঝানো হচ্ছে কিনা, যেখানে অনেক শিল্পী দেখা গেছে যে লাল প্রোফাইল দিয়ে এই আন্দোলনের পক্ষে, ছাত্র জনতা আন্দোলনের পক্ষে রাজপথেও তারা কথা বলেননি, শুধু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, মানববন্ধন করেছেন, বিভিন্ন প্রতিবাদগুলোতে তারা অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছেন। ডেফিনেটলি। তো তারপরই উনি যখন এই কথাটা বলেন, তখন কিন্তু একটা প্রশ্ন আসে যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে তিনি কথা বললেন কিনা। এবং তারপরেই আমরা দেখলাম যে একটা চার্জ গঠন করে মহামান্য আদালত তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তো স্বাভাবিকভাবে এটা দুটি ঘটনা সাধারণ লোকজন মেলানোর চেষ্টা করছে। এটা অনেকেই বলছে কাকতালীয়, অনেকেও বলছে যে এটা আইনগতভাবে সিদ্ধ। কি আসলে আমি যেটা জানতে চাই, সেই মামলাটা আসলে কি পর্যায়ে রয়েছে এখন? মামলাটি এখন বা কি কারণে গ্রেপ্তারি পরোয়ানা যেহেতু জারি করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি তো অনেক লোক ক্ষেত্রে করা হয়, তো পরিমনির বিরুদ্ধে আসলে গ্রেপ্তারি পরোয়ানাটা কোন পরিস্থিতিতে জারি করা হলো? আচ্ছা, মামলাটি এখন যেটা পিআইবি তদন্ত করে একটা রিপোর্ট প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছিল যে মামলাটা যে ভয়ভীতি এবং মারধরের যে অভিযোগ, এটা ওরা রিপোর্টে তারা পেয়েছে, সত্যতা পেয়েছে। এবং পরিমনি এবং তার কস্টিউম ডিজাইনার জেমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা এই ধরনের কিছু একটা সুপারিশ ছিল। এবং আজকে হচ্ছে যে পরীর এই যে চার্জ গঠনের একটা শুনানি ছিল আদালতে। পরীর ওখানে উপস্থিত হওয়ার কথা ছিল, উনি উপস্থিত হননি, অসুস্থতার কারণ দেখিয়ে উনি বলেছেন যে উপস্থিত হননি। ওনার যে আইনজীবী, ওনার ভাষ্যটা ঠিক এরকমই, নীলাঞ্জনা, উনি ইন্ডিপেন্ডেন্ট টিভির সঙ্গে কথা বলেছেন। তো যে কারণে আদালত পরী উপস্থিত না হয়, এইটি চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয় এবং তাকে গ্রেফতারের। এটা অবশ্য খুবই প্রচলিত একটা নিয়ম যে চার্জ গঠনের সময় যদি অভিযুক্ত বা আসামি যদি আদালতে উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে আদালত যদি মনে করেন যে আইনজীবীর বক্তব্যে তিনি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে তিনি কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। এই ক্ষেত্রে কি সেই জিনিসটাই হয়েছে কিনা?
এই ক্ষেত্রে হয়তো স্পেসিফিকলি এই মুহূর্তে হয়তো আমি এটা বলতে পারবো না, কিন্তু আইনগতভাবে যদি ভাবা হয়, আপনি যেটা বললেন যে চার্জ গঠনের পর সাধারণত আসামি যদি নিজে জামিনে আবেদন না করে সেক্ষেত্রে আদালত নির্দেশনা নিতে পারে। এর মানে এই নয় যে গ্রেফতারি পরোয়ানা মানেই যে তাকে গ্রেফতার করে এখনই ধরে নেওয়া হবে বা তিনি জামিন পাবেন না, তা কিন্তু নয়। পরিমণির এখানে জামিন পাওয়ার সুযোগটি রয়েছে তিনি যদি আবেদন করেন। আমরা দেখেছি যে পরিচালক আশফাক নিপুণ, যিনি জুলাই আন্দোলনে খুব সক্রিয় ছিলেন এবং মাঠে থেকেছেন, অনলাইনে থেকেছেন, নানাভাবে আন্দোলনকারীদেরকে উৎসাহ দিচ্ছেন, তিনি এই ঘটনা দুটোর পর একটি প্রশ্ন তুলে তিনিও একটি স্ট্যাটাস দিয়েছেন। তার সেই স্ট্যাটাসটাতে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? আশফাক নিপুণ এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, এটা বলা যায়। উনি যেভাবে সরব থেকেছেন এবং উনি বিভিন্ন সাক্ষাৎকার আমাদের যেটা বলেছেন যে গত সময়ে উনি নিপীড়নের শিকারও হয়েছেন। তো সামনে থেকে একজন যোদ্ধা, সহযোদ্ধা যখন এই বিষয়টি নিয়ে কথা বলে, অবশ্যই গুরুত্বপূর্ণ। তার স্ট্যাটাসটি আমরা যদি দেখি, উনি 2-3টি প্রসঙ্গ এখানে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করেছেন এই যে পরিমণি যে তাকে বাধা দেওয়া হলো এবং তিনি যে ক্ষোভ প্রকাশ করলেন এবং তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, এবং আপনার পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে আদিবাসীদের উপর যে সাভারেন্টি সংগঠনের হামলা, এগুলো বিষয়টি আসলে কাকতালীয়ভাবে মেলানো যায় না। পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন যে এই মুহূর্তে অনেকেই সাজাপ্রাপ্ত দাগী আসামি মুক্তি পাচ্ছে। মানে সবকিছু মিলিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে এটা কোনোভাবেই কাকতালীয় বলা যায় না। মানে তিনি কি এই ঘটনাগুলোর পেছনে সরকারকে যোগসূত্র দেখছেন? উনি মূলত সরকারকে মানে বিষয়টি নিয়ে আহ্বান জানিয়েছেন, বলবো যে এখানে আসলে সরকারকে মনোযোগী হওয়ার কথা বলেছেন, যে এই বিষয়গুলো, এই গ্যাপগুলো, এই কাকতালীয় বিষয়গুলো হচ্ছে কিনা সেটা নিয়ে যেন সরকার দ্রুত তাদের পদক্ষেপ নেয়। আমরা দেখেছি এর আগেও কিন্তু একই রকম একটি ঘটনা ঘটেছিল, একটি মেহজাবিনকে কেন্দ্র করে। অভিনেত্রী মেহজাবিন চট্টগ্রামে সম্ভবত একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, সেখানে তিনি কিছু এলাকাবাসীর বাধার মুখে আসলে সেখানে যেতে পারেননি। তো এই ধরনের ঘটনা এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কনসার্ট করতে গিয়েও আসলে বাধার মুখে পড়তে হয়েছে। তো এইগুলোর প্রেক্ষিতে সাংস্কৃতিক অঙ্গনে কি ধরনের প্রতিক্রিয়া রয়েছে এখন? আমরা ইতিমধ্যে দেখেছি পরিমণির এই অনুষ্ঠান না, আরো একটি অনুষ্ঠানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। মেহজাবিনের নিজের শহর, জন্মস্থান চট্টগ্রামে তিনি নেমে প্রোগ্রাম করতে না পেরে ঘুরে এসেছেন। পরশুর একটি ঘটনা পরিমণি নিজেই উল্লেখ করেছেন, আমরা শিল্পকলায় যে দেশ নাটকের একটি নাটক নৃত্য পুরাণ, সেটা বন্ধ করে দেওয়া হয় এবং বাংলাদেশের শিল্প চর্চার বা যদি বলা হয় যে থিয়েটারের অন্যতম পুরোধা ব্যক্তি মামুনুর রশিদের নাট্যদল আরণ্যকের একটি নাটকও বন্ধ করে দেওয়া হয়। তো এগুলো বিষয়গুলো আসলে নিয়ে সবসময় প্রতিক্রিয়া আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে এবার একটু জোরালো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের ঘটনাগুলোর পেছনে অনেকেই দায়ী করছেন যে যেহেতু দেশে এখন রাজনৈতিক একটা অস্থিতিশীলতা রয়েছে সেই বিষয়টিকে। আপনার কাছে কি মনে হয়? আপনি তো দীর্ঘদিন ধরে এই জায়গাগুলো ফলো করছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে কি কোনো পার্থক্য মনে হচ্ছে, বা আপনার কাছে কি মনে হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কেউ কেউ এই কাজটি করছেন? আমরা যে স্থিতিশীল রাজনৈতিক অবস্থার মধ্যে আছি এটা বলা যায় না, এটা সবাই বুঝতে পারছি। এবং আমরা যে শিল্পকলার কথা বললাম, সেখানে কিছু ঘটনা, যেরকম সৈয়দ জামিল আহমেদ শিল্পকলার পরিচালক, তিনি মামুনুর রশিদ, ফেরদৌসী মজুমদার, ওনাদের মতো বর্ষিয়ান অভিনেত্রী থেকে ফোন করে বলেছেন যে এই মুহূর্তে নাটকে মঞ্চে না দাঁড়াতে। তো এটা আসলে রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের নেই, কিন্তু সরকারও তো চুপ থাকলে হবে না। সরকারের দ্রুত এই বিষয়ে হয়তো পদক্ষেপ নিতে হবে, অবশ্যই পদক্ষেপ নিতে হবে, অথবা খুব দ্রুত এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। অনেক ধন্যবাদ ওয়ালিউল, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন।